দাদু ঠাকুমা বা মা বাবা তাদের ধীরে ধীরে বয়স হয়ে যাওয়া, এই জেরিয়াট্রিক মেডিসিন ঠিক কি? ষাটোর্ধ্ব মানুষদের শারীরিক, মানসিক এবং কম্প্রিহেন্সিভ 60 বছর বয়স, কেউ এভারেস্টে যাচ্ছেন, কেউ সাঁতার কাটছেন, সেই এক্সপেক্টেন্সি এট বার্থ কিন্তু আমাদের ক্রমশ বেড়ে গেছে। আয়ু বেড়েছে, এটা বলতে পারি। অবশ্যই খাদ্যাভ্যাসও আগের তুলনায় একেবারে পাল্টে গেছে। তো বয়স্ক মানুষের হার্টেও খানিক সমস্যা রয়েছে, তার পরবর্তী কিডনির সমস্যা। আপনার বাদামি থলে করে আপনি সমস্ত ওষুধগুলো নিয়ে আসুন। বাড়িতে মা বাবা হয়তো একা, সেই মানুষটি কি বলতে চাইছে সেইটা যদি আপনি ভালো করে না শোনেন, তেমন একটা খুব ইম্পর্টেন্ট আসে ফল প্রিভেনশন। আপনি অন্ততপক্ষে চলাচল করুন। ভুলে যাওয়ার সমস্যা, ভুলে তো সব মানুষই কিছু না কিছু ভুলে যায়। এটার পেছনে শারীরিক ফ্যাক্টর গুলো বেশি দায়ী নাকি? একাকিত্ব একটা বড় সমস্যা হিসেবে আজকালকার দিনে আমাদের জীবনের কিছু অধ্যায়, কিছু বিষয় আমাদের চোখের সামনেই ঘটে, সামনেই হেঁটে চলে বেড়াই, কিন্তু আমরা হয়তো খেয়াল করি না, আমরা হয়তো অস্বস্তিতে এড়িয়ে যাই। ঠিক তেমনই একটা বিষয় হচ্ছে আমাদের বাড়ির বয়স্ক সদস্যদের, হয়তো দাদু ঠাকুমা বা মা বাবা তাদের ধীরে ধীরে বয়স হয়ে যাওয়া চোখের সামনেই দেখছি, আটকাতে পারছি না। আমরা অনেকেই এটা নিয়ে বিচলিত হলেও অনেক সময় বুঝতে পারি না তাদের শরীর খারাপে, রোগ অসুখে ঠিক কি কি করণীয় বা তাদের মানসিক স্বাস্থ্যে কতটা নজর দেওয়া দরকার। তাদের সামনে একদিকে আগামী কিছু দিন এবং সেখানে তাদের একাকিত্ব, অসহায়ত্ব সবকিছু মিলেমিশে থাকে। ঠিক এই জায়গাতেই আসে জেরিয়াট্রিক মেডিসিনের কথা। এল্ডারলি হেলথ কেয়ারের একটি অত্যন্ত জরুরি শাখা। দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আজ আমি তিয়াস এই নিয়েই কথা বলবো এবং আমার সঙ্গে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু রায়। ওয়েলকাম ডক্টর। নমস্কার। আমরা আজকে বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য এবং তাদের চিকিৎসা নিয়ে কথা বলবো। এই জেরিয়াট্রিক মেডিসিন, এই যে মেডিসিনের একটা আলাদা ধারা, খুব পুরনো হয়তো নয়, আমরা ইদানিং শব্দটা বেশি শুনি কারণ প্রয়োজন বাড়ছে। এই জেরিয়াট্রিক মেডিসিন ঠিক কি, কি কি বিষয় কভার করে, এটা যদি একটু আপনি আমাদের প্রথমে বুঝিয়ে বলেন। অ্যাকচুয়ালি জেরিয়াট্রিক মেডিসিন মানে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্ডিয়ার মধ্যে একটু পার্থক্য আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে বলা হয় যে 65 বছর এবং তার বেশি বয়স্ক মানুষদের স্বাস্থ্য সম্বন্ধীয় যে শাখা সেটাই হচ্ছে জেরিয়াট্রিক মেডিসিন। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এবং আরো কিছু দেশের ক্ষেত্রে এটি 60 এবং তদূর্ধ্ব মানুষদের ক্ষেত্রে যে সমস্যা সেটিকেই বলা হয় জেরিয়াট্রিক্স। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ভারতীয়দের ক্ষেত্রেও এই ভাগটাকেও আবার, এই হেলদি মানুষদের ভাগটাকে আবার একটু আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে। যেমন ধরুন আমাদের ক্ষেত্রে 60 থেকে 74 বছর এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশন অনুসারে 65 থেকে 74 বছরকে আমরা বলি হচ্ছে ইয়াং ওল্ড। ওকে। এবং মানে ওল্ডেরও একটা ভাগ হচ্ছে ইয়াং ওল্ড। 75 বছরের উপরে যারা মানুষ তাদেরকে বলি আমরা ওল্ড। আচ্ছা, তার উপরে 84 বছরের উপর যারা, তারা ওল্ডেস্ট ওল্ড, এরকম বলে আমরা ভাগ করেছি। সাধারণত বলা যেতে পারে যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ষাটোর্ধ্ব মানুষদের শারীরিক, মানসিক এবং কম্প্রিহেন্সিভ অর্থাৎ সমস্ত বিষয়ক স্বাস্থ্য নিয়ে যে কাজ করবার, সেটি জেরিয়াট্রিক মেডিসিনের অন্তর্গত। আচ্ছা, এই যে আপনি আমাদের ভারতবর্ষের জন্য বললেন সংখ্যাটা 60, এবার 60 বছর বয়স আমরা জানি অবসরের বয়স, তার কাজকর্ম শেষ হলো, তো মানুষ জীবনের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা জমিয়ে রাখে যে চাকরির চাপে করতে পারছি না, অবসরের পরে করব। কিন্তু অন্তত ভারতীয় যে রেসপেক্টটা যদি বলি, 60-এর পরে অনেকেরই হয়তো সেই শারীরিক সক্ষমতা থাকে না। অথচ বিদেশে দেখলে 60 থেকে সত্যিই অনেকে জীবন শুরু করছেন, কেউ এভারেস্টে যাচ্ছেন, কেউ সাঁতার কাটছেন, কত কিছু। আমাদের দেশের মানুষরা কি তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি বার্ধক্যজনিত সমস্যায় ঢুকে পড়ছেন? যদি হয় সেটা কেন? আগে যে আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বলি আমরা, অর্থাৎ জন্মের সময় আমি কতদিন বাঁচবো তার একটা কাঠামো আছে, যে আমরা সেই হিসেবে আমাদের একটা লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ আছে। সেই এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ কিন্তু আমাদের ক্রমশ বেড়ে গেছে এবং পুরুষদের কিন্তু থেকে মহিলাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থে কিন্তু বেশি। মানে কি আয়ু বেড়েছে এটা বলতে পারি? অবশ্যই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, আয়ু বেড়েছে। তার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে একটা, শারীরিক ভাবে আমরা আরো বেশি সক্ষম হয়েছি, আমাদের রোগের চিকিৎসাও অনেক বেশি উন্নত হয়েছে। আগেকার দিনে যে পরিমাণ রোগের ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে পারতাম, এখনকার দিনে আরো অনেক ভালোভাবে আমরা সেই রোগের চিকিৎসা করতে পারছি। সচেতনতা বেড়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষেত্রে মানুষের গড় আয়ু বেড়েছে। এবার এই গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে বয়স্ক মানুষের সংখ্যাও কিন্তু সমানুপাতে
আমাদের দেশেও বেড়েছে, আচ্ছা। বিদেশে তো বেড়েছেই, আমাদের দেশেও সমানুপাতে বেড়েছে। এবার আপনি যদি বলেন বিদেশিদের তুলনায়, এটা বিদেশি বলা উচিত নয়, বলা উচিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পাশ্চাত্য দেশগুলি। দেশের তুলনাতে যদি আমার দেশের বলেন আপনি, হয়তো তারা হয়তো কিছু মানুষ শারীরিকভাবে একটু বেশি সক্ষম আমাদের দেশের তুলনায়। এর পিছনে কারণ থাকতে পারে, একটা কিছু জেনেটিক কারণ নিশ্চয়ই আছে, তার সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাস একটা বিষয়, আর একটা বিষয় যেটা সব দেশেতেই, আপনি যদি শারীরিক ব্যায়ামের মধ্যে জীবন চালাতে পারেন, অর্থাৎ এক্সারসাইজ যদি আপনার জীবন শৈলীর মধ্যে প্রত্যেক দিন থাকে, তাহলে আপনার শরীরের মাসেল অনেক বেশি বিল্ড আপ করবে। বয়স্ক যত হয়, আমাদের একটা বয়সের পর থেকে কিন্তু আমাদের মাসেলের মানে সংখ্যা, ফাইবার সংখ্যা এবং মাসেলের ক্ষমতা, এই দুটোই কিন্তু কমতে থাকে, এবং তাকে আমরা বলি সার্কোপেনিয়া। এই সার্কোপেনিয়া কিন্তু যত বয়স বাড়ে তত আরো বাড়তে থাকে। তো এই সার্কোপেনিয়া যত আপনি বয়স বাড়লো, অর্থাৎ জেরিয়াট্রিক্স গ্রুপে গেলে, তাতে সার্কোপেনিয়া আরো বেশি হলো। তো এইটা কিন্তু ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের মধ্যে কিন্তু আছে, তার ফলে শারীরিক সক্ষমতা অনেকটা কমে গেছে। কিন্তু শুধু সেটাও নয়, আবার আপনি দেখতে পাবেন যে আমাদের খাদ্যাভ্যাস আগে যা ছিল এখন তা অনেকটা পাল্টে গেছে। পাল্টে যাওয়ার ফলে আমরা অনেক বেশি পাশ্চাত্যমুখী খাবার দাবারের প্রতি আমরা অনেক বেশি নজর দিয়েছি, এবং তার ফলে আমাদের কিন্তু এখন স্থূলতা অর্থাৎ ওবেসিটিও কিন্তু অনেক বেড়ে গেছে। ওবেসিটি যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেক রোগ ভোগও বেড়ে যায়। আবার এই ওবেসিটি থাকার জন্য হয়তো দেখতে মানুষটি হয়তো বেশ মোটা সোটা, বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে, কিন্তু তার মাসেল, পেশির কিন্তু শক্তি কম, অর্থাৎ তাকে আমরা বলি সার্কোপেনিক ওবেসিটি। তাই সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো স্থূল মানুষটাকে দেখে অ্যাপারেন্টলি আপনি ভাবছেন যে খুব বেশ স্বাস্থ্যবান মানুষ, কিন্তু তার হয়তো শারীরিক সক্ষমতা অনেক কম। তো সেই অর্থে কিন্তু আমাদের এই বিষয়টার প্রতিও নজর দেওয়া দরকার। ঠিক। এছাড়া তো ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো অসুখগুলো রয়েছেই, যেগুলো ওবেসিটির সঙ্গে হয়তো হাত ধরাধরি করেই আসে। ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো কিন্তু ভারতবর্ষে কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতবর্ষকে বলা হয় এখন ডায়াবেটিক ক্যাপিটাল, অর্থাৎ মধুমেহ রোগের ক্যাপিটাল, মানে এত বেশি সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এর কারণ কিন্তু দুটি। একটি হচ্ছে আমাদের শারীরিক এক্সারসাইজ আমরা করি না সেইভাবে, এবং আমাদের খাদ্যাভ্যাসও আগের তুলনায় একেবারে পাল্টে গেছে। আমরা অনেক বেশি জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এগুলো আমরা খেতে শুরু করে দিয়েছি, এবং শারীরিক এক্সারসাইজ করি না, এবং জিনগত কারণেও আমাদের শরীরে কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি রয়েছে। এবং এই ডায়াবেটিস যদি থাকে, এই ডায়াবেটিস তো একটি সাইলেন্ট কিলারের মতন, এবং হাইপারটেনশন অলসো। ভারতবর্ষের হাইপারটেনসিভ অর্থাৎ উচ্চ রক্তচাপের মানুষও অনেক বেশি। এই দুটি রোগ যদি থাকে তাহলে কিন্তু অনেক রোগ তার সঙ্গে সঙ্গে আরো হাত জড়াজড়ি করে আসে, তার ফলে সমস্ত রোগের একটা সমস্যা তৈরি হয়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো অবশ্যই এটা একটা বড় দিক। একদম, মানে বার্ধক্যকে তো কখনোই আটকানো যাবে না, কিন্তু একটু ভালো খাওয়া দাওয়া, একটুখানি ক্লিন ডায়েট এবং নিয়মিত এক্সারসাইজের অভ্যেস কিন্তু কিছু রোগ অসুখকে একটু আটকে রাখতে পারে। স্যার, এই জেরিয়াট্রিক মেডিসিনে যারা বয়স্ক এবং অসুস্থ, অনেক সময় এরকম চ্যালেঞ্জেস আসে, হয়তো যারা এপিসোড দেখছেন তারা অনেকেই রিলেট করবেন, যে একাধিক অসুখ যেহেতু শরীরে বাসা বাঁধে। ধরুন ফর এক্সাম্পল আপনি কিডনির একটা চিকিৎসা করতে চাইছেন, কিন্তু কিডনির সেই চিকিৎসার যে ওষুধ তা হয়তো হার্টের গন্ডগোল থাকলে দেওয়া যায় না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তো বয়স্ক মানুষের হার্টেও খানিক সমস্যা রয়েছে, তার পরবর্তী কিডনির সমস্যা। এই ধরনের ক্ষেত্রে যেখানে অসুখ বহুমুখী এবং ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে খুব সতর্ক থাকতে হচ্ছে, তখন আপনাদের মানে আপনাদের মেকানিজমটা কি হয়, কিভাবে চিকিৎসাটা এগোয়? আমরা বলি জেরিয়াট্রিক জায়েন্টস। এই জেরিয়াট্রিক জায়েন্ট শব্দটা এসছে, চারটে আইকে আমরা প্রাথমিকভাবে বলি, পরবর্তীকালে আরো কয়েকটি আই যোগ হয়েছে। আই মানে হচ্ছে কি আই? একটা হচ্ছে ইম্পেয়ার্ড ইন্টেলেক্ট, বাংলায় বলা যেতে পারে যে আপনার বুদ্ধিবৃত্তির কিছু সমস্যা তৈরি হচ্ছে, আপনার ইনস্টেবিলিটি অর্থাৎ ভারসাম্যের সমস্যা তৈরি হচ্ছে, আপনার ইম্পেয়ার্ড ব্যালেন্স, আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর একটা হয় ইনকন্টিনেন্স, মানে আপনি পেচ্ছাপ বা মলত্যাগকে ধরে রাখতে পারছেন না, কন্ট্রোলটা চলে যাচ্ছে। এই চারটে সমস্যার যে কোনো একটি নিয়ে বয়স্ক মানুষ আসতে পারে, কিন্তু একাধিক রোগ নিয়ে। যেমন ধরুন আপনি ঠিক মতো ভাবে আপনি কিছুটা জ্ঞান হারিয়েছেন, একটু ভুলভাল কথা বলছেন, এইটা হলে আমরা অল্প বয়সী মানুষের ক্ষেত্রে ভাববো বোধহয় ব্রেনের কোথাও গন্ডগোল আছে, বা সাধারণ মানুষ সাধারণভাবে ধরবেন এটা হয়তো ব্রেনের কোথাও, মস্তিষ্কের কোথাও গন্ডগোল হচ্ছে। কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে একটা পেচ্ছাপের ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিংবা ধরুন নিউমোনিয়া, তার শ্বাসের কষ্ট, কাশির বদলে
তার কিন্তু এই ইম্পেয়ার্ড ইন্টেলেক্ট নিয়ে, অর্থাৎ আচ্ছা। একটু ভুলভাল বকা, ওকে ওকে। এই নিয়ে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, অর্থাৎ বয়স্ক মানুষের চিকিৎসা করার সময় এইটা কিন্তু আপনাকে খেয়াল মানে রাখতে আপনি হবে। সিম্পটম দেখেই একদম দেখে ডাইরেক্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস একদমই হবে না। পৌঁছানো যাবে না, Okay. এটা একটা মাথায় রাখতে হবে। হুম, দ্বিতীয় মাথায় রাখতে হবে মাল্টি মরবিডিটি। মাল্টি মরবিডিটি মানে হচ্ছে একটি মানুষের অনেকগুলো রোগ একসঙ্গে আছে। হুম, বয়স্ক মানুষের বয়স বাড়ছে, হুম, হুম, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, তারপরে সেই মানুষটির ক্ষেত্রে অনেকগুলো রোগ একসঙ্গে থাকতে পারে। একই মানুষের হয়তো সুগারের সমস্যা আছে, উচ্চ রক্তচাপের সমস্যা আছে, কোলেস্টেরলের সমস্যা আছে, এই সুগার এবং প্রেসারের সমস্যার জন্য তার হয়তো কিডনির সমস্যা তৈরি হয়েছে, এক্স্যাক্টলি। তার হয়তো বয়স হয়েছে বলে তার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, হার্টও হয়তো একটু দুর্বল। হার্টের সমস্যা তৈরি হয়েছে। এই সবকিছু মিলিয়ে মাল্টি মরবিডিটি। একদম। তাহলে এই মাল্টি মরবিডিটিতে আপনাকে তাহলে অনেকগুলো ওষুধ দিতে হবে। হ্যাঁ, এবার চিকিৎসা ক্ষেত্রে আমরা বলি, একটা বয়স্ক মানুষদের চিকিৎসা যারা করি আমরা, তারা বলি একটা পলিফার্মাসি, মানে অনেক ওষুধের সমন্বয়। তো সেই পলিফার্মাসি শব্দটা এসছে, যদি আপনার 5 বা 5-এর অধিক যদি ওষুধ দিয়ে দেওয়া হয় তাকে বলি পলিফার্মাসি। আচ্ছা। এবার এই পলিফার্মাসি যদি কারোর থাকে, তার ক্ষেত্রেও কিন্তু এই বুদ্ধিবৃত্তির গন্ডগোল, অন্যান্য সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আমরা যারা চিকিৎসা করি বয়স্ক মানুষদের, তাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আপনাকে হলিস্টিক অ্যাপ্রোচে নিতে হবে, অর্থাৎ সামগ্রিকভাবে মানুষটাকে দেখতে হবে। একটি রোগের চিকিৎসা শুধু করে দিলেই হবে না, সেই রোগটার চিকিৎসা করাতে সেই রোগটাকেও ভালো করতে হবে, যাতে সেই রোগের ওষুধের জন্য আবার অন্য কোনো সমস্যা না হয় সেটা দেখতে হবে। এবং আপনাকে প্রতিটা রোগীর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে তাদের দেখে নিতে হবে যে তার কিডনির ফাংশন ঠিক মতন আছে কিনা, ঠিক। রেচনতন্ত্র ঠিক মতন কাজ করছে কিনা, কারণ ওষুধের ডোজ আপনাকে সেই অনুযায়ী ঠিক করতে হবে। এবং এটা করার সময় আরো একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যে বয়স্ক মানুষরা শুধুমাত্র তো আমাদের এই মডার্ন মেডিসিন, যাকে আপনারা অ্যালোপ্যাথি বলেন আর কি, শুধুমাত্র তো অ্যালোপ্যাথি ওষুধ খায় না। হয়তো দেখবেন তার সঙ্গে হয়তো কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, কোনো একজন বন্ধু তাকে হয়তো বলেছেন এই আয়ুর্বেদিক ওষুধটা খাওয়া তোর ভালো হবে, সে আয়ুর্বেদিক একদম, ওষুধও হ্যাঁ। খাচ্ছেন। তো এটাকে আমরা বলি ক্রসপ্যাথি। তো এই মানুষটির ক্ষেত্রে ক্রসপ্যাথিও যুক্ত থাকতে পারে। তো আমরা বয়স্ক মানুষদের চিকিৎসা ক্ষেত্রে করতে গেলে প্রথমেই তাকে বলি যে আমরা বলি ব্রাউন ব্যাগ টেকনিক, অর্থাৎ একটা আপনার বাদামি থলে করে আপনি সমস্ত ওষুধগুলো নিয়ে আসুন। সমস্ত ওষুধ নিয়ে এসে ডাক্তারের টেবিলে আপনি সমস্ত ওষুধ দেখিয়ে দিন, যা যা আপনি খাচ্ছেন। আপনি সেই মডার্ন মেডিসিনের খাচ্ছেন কি আয়ুর্বেদিক খাচ্ছেন, হোমিওপ্যাথি খাচ্ছেন। আচ্ছা। এইবারে আপনাকে এগুলো কিছু সাইন্টিফিক টার্ম আছে, বিভিন্ন আমাদের এই চিকিৎসা করতে গেলে বিভিন্ন ক্রাইটেরিয়া ওয়াইজে এই ওষুধগুলোকে দেখতে হবে যে ওষুধগুলো আপনার আদৌ প্রয়োজনীয় আছে কিনা। কিনা, একদম। এখন হচ্ছে মডার্ন মেডিসিন হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন, অর্থাৎ আপনার এই ওষুধ দেবার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে কোন ডোজ দিতে হবে, কোন ওষুধটা বাদ দিয়ে দেওয়া যাবে কিনা, আমরা বলি ডিপ্রেসক্রাইবিং, অর্থাৎ ওষুধটাকে কমিয়ে দিন, বাদ দিয়ে দিন। তাহলে এই ব্রাউন ব্যাগ টেকনিকের মাধ্যমে যদি আপনি করতে পারেন, তাহলে সেইগুলো আপনি একসঙ্গে করতে পারবেন। বয়স্ক মানুষদের কিন্তু শুধু অ্যাডাল্ট মানুষের আপনি যেভাবে চিকিৎসা করছেন এইভাবে করলে হবে না, আপনাকে কিন্তু অনেক কিছু জিনিসই আপনাকে মাথাতে রাখতে হবে। এই যে বয়স বাড়তে থাকে আর এত রোগ সমস্যা আসতে থাকে, এটা তো একটা শারীরিক কারণ রয়েছেই, যে আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের বয়স বাড়ছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে একাকিত্ব আসে বা অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ার যে একটা মানসিক গিল্টও অনেকের ক্ষেত্রেই আসে, যে আমি এত শক্তপোক্ত মানুষ ছিলাম, আজকে পারছি না। তো এই একাকিত্ব বা অসহায়ত্ব, এই ফ্যাক্টরগুলো কি শরীর এবং মন এই দুটোর উপরে প্রভাব খুব বেশি করে ফেলে? একাকিত্বর সঙ্গে শারীরিক এবং মানসিক সম্পর্ক খুব ঘনিষ্ঠভাবে থাকে। একটি মানুষ একাকিত্বে কেন ভোগেন, হতে পারে একটা কারণ হতে পারে তার শারীরিক কিছু সমস্যা আছে। ধরুন আপনি আগে খুব বাইরে যেতেন, বন্ধু বান্ধবের বাড়ি যেতেন, বিভিন্ন ক্লাবে যেতেন, কিন্তু এখন আপনার হয়তো চোখের দৃষ্টি কমে গেছে, কানে হয়তো কম শুনছেন, কিংবা হয়তো আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনি যেতে পারছেন না, তাহলে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ওই যে বললাম আপনার ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ ধরে রাখতে পারেন না, তার ফলে তার একটা বাইরে যেতে পারছেন না। এইসব কারণে তিনি হয়তো বাড়িতে করে গেছেন, এটা শারীরিক কারণে। এরপর মানসিক কারণ থাকতে পারে, তিনি হয়তো ডিপ্রেশনে ভুগছেন, তার হয়তো কোনো উদ্বেগ অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, এইসব কারণের জন্য তিনি বাড়িতে হয়তো নিজেকে আইসোলেটেড করে ফেলেছেন। যত আইসোলেটেড আপনি নিজেকে করে ফেলবেন, তত যেটা সমস্যা হবে, এই একাকিত্বকে আমরা বলি এখন আবার এগেন সাইলেন্ট কিলার। মানে আপনি একাকিত্ব, আপনি প্রত্যেকদিন 15খানা সিগারেট খেলে যা ক্ষতি হবে, সেই ক্ষতির সমসাময়িক ধরে নেওয়া হয় একাকিত্বকে। মানে ধীরে ধীরে ভেতরে এতটাই ক্ষয় হয়। সেটা শুধুমাত্র শারীরিক কারণ নয়, মানসিক কারণও তার সঙ্গে জড়িত থাকে। এবং এই শারীরিক মানসিক কারণ জড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে আপনার সুগার কন্ট্রোল হওয়ার সম্ভাবনা ঠিক মতো কন্ট্রোল রাখতে পারেন না। ধরুন যে মানুষটা একাকিত্বে আছেন, তার দুরকম চিন্তা হতে পারে, তিনি বেশি খেতে পারেন, তিনি কম খেতে পারেন। যদি বেশি খান, তার সুগার কন্ট্রোল গন্ডগোল হয়ে গেল।
কম যদি খান তাহলে Sugar পড়ে যেতে ম্যালনিউট্রিশন, পারে, সুগার হ্যাঁ। পড়ে যেতে পারে, তিনি ম্যালনিউট্রিশনে ভুগতে পারেন। সুতরাং একটার সঙ্গে আরেকটা কিন্তু ইন্টারলিঙ্ক, Interrelated। পরস্পরের সঙ্গে জড়িত রয়েছে। ঠিক। কিন্তু এখন এমনই একটা সময় যারা বয়স্কদের কেয়ার গিভার, মানে আমি যাদের আলাদা করে কেয়ার গিভার রাখা তাদের কথা বলছি না, পরিবার যে ক্লোজেস্ট কেয়ার গিভার তাদের কথা বলছি, সকলেই ব্যস্ত, সময়টা ছুটছে, ছেলেমেয়েরাও সকাল থেকে রাত দৌড়চ্ছে, বাড়িতে মা বাবা হয়তো একা। তো এই কেয়ার গিভার যারা, তাদের জন্য আপনি কি নির্দেশ দেবেন? তারা কিভাবে এই ক্ষতিটা পূরণ করতে পারেন? এখানে দুটো জিনিস আছে দেখুন। একটা হচ্ছে বয়স্ক মানুষদের যত্ন করতে গেলে প্রথমে বয়স্ক মানুষদের কথাটাকে শুনতে হবে। আমাদের এখন না কথা শোনার সময় আমাদের নেই, আমরা খুব সময়ের অভাবে ভুগি। তার ফলে কি হয়, মানুষটি কি বলতে চাইছে সেইটা যদি আপনি ভালো করে না শোনেন, তার সমস্যাটাও আপনি উপলব্ধ করতে পারবেন না। সেই সমস্যাটা তার শারীরিক হতে পারে, তার মানসিক হতে পারে। একদম। তাহলে সেটা উপলব্ধি করতে গেলে আপনাকে তার কথাটা ভালো করে শুনতে হবে, ধৈর্য বাড়াতে ধৈর্য ধরে হবে। শুনতে হবে। আপনাকে দেখতে হবে তার কথা বলার সময় তার জেস্চার, মানে তার হাত পা কিভাবে নড়ছে, তার আচার আচরণের মধ্যে কোনো পার্থক্য দেখা দিচ্ছে কিনা, সেগুলো আপনাকে কিন্তু মেটিকুলাসলি খেয়াল করতে হবে। এবং সেই খেয়ালগুলো করার সময় তাকে কিন্তু আপনি, আমরা বলবো কি, সহমর্মিতার সঙ্গে দেখতে হবে, একদম। অর্থাৎ এমপ্যাথেটিক্যালি দেখতে হবে। বিরক্ত হলে চলবে না। না, এখানে দুটো টার্মিনোলজি আমরা ইউজ করি, ইংরেজিতে বলি আমরা সিম্প্যাথেটিক অ্যান্ড এমপ্যাথেটিক। Empathetic। দুটো কিন্তু একই রকম নয়। এমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতার সঙ্গে দেখতে হবে, আর সিম্প্যাথি মানে হচ্ছে আপনি সহানুভূতির সঙ্গে দেখছেন। আপনাকে কিন্তু সহানুভূতি দিয়ে দেখলে হবে না, সহমর্মিতা দিয়ে আপনি যদি মনে করতে হবে যে আপনি ওই জায়গাটাতে যদি থাকতেন তাহলে আপনি কিরকম ফিল করতেন। এই সহমর্মিতা যদি না থাকে, তা নাহলে মানুষটি ভাববে ও আচ্ছা আমার বয়স হয়েছে, আমাকে একটু সহানুভূতির জন্য একটু দেখে করছে, দিচ্ছে। হ্যাঁ। তো সেইটাকে বাদ দিয়ে যদি আপনি তার কথা শোনেন ঠিক মতন ভাবে, তাহলেই তাই দেখবেন মানুষটার অনেক সমস্যা কমে যায়। কিন্তু ধরুন একটা মানুষ, বয়স্ক মানুষ, তিনি মোটামুটি বাড়িতে চলাফেরা করছেন, বাথরুম যেতে পারছেন, হয়তো বাইরে যেতে পারছেন না, তার ক্ষেত্রে সমস্যাটা একরকম। আর যেই মানুষটি বিছানা থেকে উঠতেই পারছেন না, একদম। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তার ফলে এই যে যারা তার যে যত্ন আত্তি করছেন, যাকে আপনি কেয়ার গিভার বললেন, তাদেরও কিন্তু স্ট্রেসড হয়, তারাও কিন্তু খুব খুবই। স্ট্রেসে পড়েন এবং তাদেরও শারীরিক মানসিক সমস্যা তৈরি হয়। সেই ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু মাঝে মধ্যে দেখতে হবে যে তারাও যাতে কিছুটা রিল্যাক্স পান। হয়তো আপনার বাড়িতে হয়তো পুত্রবধূই হয়তো বেশিক্ষণ দেখছিলেন, তো মাঝে মধ্যে সেই পুত্রবধূকে ছাড় দিয়ে অন্য কেউ তাকে দিলেন, সেই একটুখানি পুত্রবধূ অন্য সময় জায়গায় দিলেন, গেলে, হ্যাঁ, হ্যাঁ। তা নাহলে কিন্তু সেই কেয়ার গিভারেরও কিন্তু সমস্যা তৈরি হবে। এবং তার যদি আবার শারীরিক মানসিক সমস্যা তৈরি হয়, সেই। তাহলে তিনি আবার এই বয়স্ক মানুষটিকে ঠিক মতন ভাবে পড়বে তার উপরে। ঠিক, এবং একদম। এখন দেখা গেছে, এখন বয়স্ক মানুষদের যত্ন আত্তি করার সময়তে অনেক সময়তে অ্যাবিউজও হয়। এবং সেই অ্যাবিউজ আপনি হয়তো শুনতে elder পারবেন, abuse এল্ডার এখন অ্যাবিউজ একটা বড় টার্মিনোলজি। হ্যাঁ। এবং এই বয়স্ক মানুষদের এই অ্যাবিউজটা শুধুমাত্র ফিজিক্যাল নয়, ফিজিক্যাল, মেন্টাল, ইভেন একদম। সেক্সুয়াল, মানিটারি, সব দিক দিয়ে কিন্তু এই জাতীয় জিনিস সমস্যা তৈরি হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু সমস্তটাই খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখার মধ্যে যে যে ফ্যাক্টর, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট আসে ফল প্রিভেনশন, কারণ তিনি বয়স হয়ে গিয়েছেন, ভারসাম্য একটু হলেও হারিয়েছেন। একদমই। তো পড়ে যাওয়ার একটা ভয় বাথরুমে, সিঁড়িতে, এই ফল প্রিভেনশনের জন্য কি কি আলাদা করে মাথায় রাখা দরকার বলে আপনার মনে হয়? বয়স্ক মানুষের কিন্তু শুধুমাত্র যে আপনার হাঁটুতে ব্যথা বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না সেটার জন্য যেমন পড়তে পারেন, আপনি চোখে দেখতে পাচ্ছেন না তার জন্য পড়ে যেতে পারেন। ঠিক। আপনার নিউরোলজিক্যাল কোনো কজ আছে যার ফলে আপনি ব্যালেন্স ঠিক মতো রাখতে পারছেন না, তার জন্য পড়ে যেতে পারেন। অবশ্যই। একটু আগে আপনাকে বলেছিলাম যে পেচ্ছাপে ইনফেকশন, হেজিটেন্সি, ইউরিনারি ধরে রাখতে পারেন না, তার জন্যও পড়ে যেতে পারেন। সেটাও পড়ে গেছেন ওই সমস্যাটার জন্যই। আচ্ছা, আচ্ছা। ইভেন যারা অত্যধিক ওষুধ খানাতে, যাকে আমরা বললাম পলিফার্মাসি, 5-এর অধিক ওষুধ খান, তাদের ক্ষেত্রেও কিন্তু ফল হতে পারে। এবার ফল যদি কারুর হয়, তার কিন্তু 2-3টে সমস্যা তৈরি হয়। একটা হচ্ছে পড়ে যাওয়ার জন্য তার শারীরিক আঘাত লাগলো, সেটা কোথাও কেটে গেল, ছড়ে গেল, কোথাও হাড়গোড় ভাঙলো, রক্তক্ষরণ হলো, সেটা তো একটা দিক। পাশাপাশি অন্য যে দিকটা তৈরি হয় সেটা হচ্ছে একবার মানুষ পড়ে গেলে, বয়স্ক মানুষ, তার মধ্যে একটা ভয় তৈরি হয় যে আবার হয়তো পড়ে যাবো, আবার হয়তো পড়ে যাবেন, তার কনফিডেন্স লুজ করেন। এবার এই কনফিডেন্স যে মুহূর্তে আপনি লুজ করলেন, সেই মুহূর্তে আপনি আর বাইরে যাওয়ার প্রবণতা আপনার তত কমতে থাকবে। আবার এই বাইরে যাওয়ার যে প্রবণতা আপনার কমলো, তাহলে আপনি বাইরের লোকের সঙ্গে আপনার মেলামেশাটা কমলো, আপনি একাকিত্বে ভুগতে শুরু করবেন। অর্থাৎ এই ফল আপনাকে লোনলিনেস, ডিপ্রেশনের দিকে এগিয়ে নিয়ে গেল। আপনি পড়ে গেলে, একবার পড়ে গেলেন মানে হচ্ছে
আবার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়, ঠিক। অর্থাৎ রেকারেন্ট ফল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো এই ফল প্রিভেনশনের জন্য কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হয়। প্রথম হচ্ছে আপনি যেখানে থাকেন তার পারিপার্শ্বিক পরিবেশটা কিরকম। অর্থাৎ আমরা তো এখন ছোটখাটো ফ্ল্যাটেই বেশিরভাগ মানুষ থাকি, কতজনের আর বড় বড় বাড়িঘর দোর আছে। ওই ছোটখাটো ফ্ল্যাটের মধ্যেই আপনার খাট বিছানা, কারুর ড্রেসিং টেবিল, একদম। এইটা ওইটা আরো জিনিসপত্র সমস্ত রয়ে আছে। বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু ঘর কিন্তু একদম খালি করে দিতে হবে, খোলামেলা রাখতে অনেক কমিয়ে ফেলতে হবে আপনার জিনিসপত্র। তার কারণ কি, তার ক্ষেত্রে কিন্তু ধরুন আপনার টয়লেট পেলো, আপনি যে বাথরুম যাবেন কোনো একটা জায়গাতে আপনার ঠোকা খেয়ে যাওয়ার একদম, সম্ভাবনা। হ্যাঁ, হ্যাঁ। আপনার বাড়িতে হয়তো কার্পেট পাতা আছে, কার্পেটে হোঁচট খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি হয়তো বাথরুমে বসেছেন, বাথরুম থেকে উঠতে গেলেন, ধরার যদি কোনো হাতে support। হ্যান্ড গ্রিপ না থাকে, এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে খেয়াল হবে। রাখতে হবে। আলো, প্রপার আলো রাখতে হবে। আপনি চোখের আপনার দৃষ্টি কমে গেছে, আপনার যদি প্রপার আলো না থাকে আপনি সেখানে দেখতে পেলেন না, পড়ে যেতে পারেন। একদম। আপনার হয়তো ঘরের মধ্যে কোথাও জল পড়ে আছে, আপনি খেয়াল করেননি, স্লিপ করে Slip গেলেন, করে পড়ে যাবেন। গেলেন। তাহলে সেই পারিবারিক জায়গাটা আপনি যেখানে থাকেন সেই জায়গা কিন্তু এই জিনিসগুলো তো আপনাকে খেয়াল করতে হবে। দ্বিতীয়ত অবশ্যই আপনার যে শারীরিক সমস্যা থাকে, অর্থাৎ যদি আপনার মাস্কুলোস্কেলিটাল প্রবলেম থাকে, অর্থাৎ আপনার হাঁটুতে অস্টিওআর্থাইটিস হয়েছে, তার চিকিৎসা করা। আপনার ক্ষেত্রে যদি নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তার চিকিৎসা করা, এবং নিয়মিত ওষুধ খাওয়াটা ওষুধ মনিটর খাওয়া করা। করতে। এবং বয়স্ক মানুষদের কিন্তু এনকারেজ করতে হবে যে আপনি কিছু কাজ করুন, আপনি অন্ততপক্ষে চলাচল করুন, যেটুকু পারেন আপনি এক্সারসাইজ করুন। এক্সারসাইজের কোনো বয়স লিমিট নেই। এই সময়ে বয়স্ক মানুষদের আরো একটা বড় সমস্যা প্রায় ঘরে ঘরে শোনা যায়, ডিমেনশিয়া, ভুলে যাওয়ার সমস্যা। এবার ভুলে তো আমরাও এই বয়সে অনেকেই অনেক কিছু যাই, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়াটা বাড়তে থাকে। এই স্বাভাবিক যে ভুলে যাওয়া বাড়তে থাকা, আর কখন সেটা স্বাভাবিক ভুলে যাওয়া নয় ডিমেনশিয়ার দিকে টার্ন নিচ্ছে, এইটা বুঝতে অনেক সময় ভুল হয়ে যায়। তো সেই কারণে চিকিৎসা বা থেরাপি যেটাই হোক শুরু করতেও দেরি হয়ে যায়। তো বয়স্ক মানুষদের ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন কিনা তারা, এটা বোঝার জায়গাটা কিরকম হতে পারে? ডিমেনশিয়া মানে হচ্ছে শুধু ভুলে যাওয়া নয়, তার আচ্ছা। সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস যোগ হয়। ওকে। যেমন ধরুন আপনি ভুলে তো সব মানুষই কিছু না কিছু ভুলে যায়। এই ভুলে যাওয়াটা যদি আপনার রোজকার জীবন প্রবাহের অসুবিধা তৈরি করে, আপনি কোথাতে কি রাখছেন একেবারেই মনে রাখতে পারছেন না, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে আপনি তো আপনার পারিপার্শ্বিক জায়গাটা সম্পর্কে বুঝতে পারছেন না। আচ্ছা। আপনি সময়ের জ্ঞান আপনি হারিয়ে ফেলছেন। ওকে। আপনি কথা বলছেন, কথা বলতে বলতে শব্দ চয়নে গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে আমি আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু কথা বলার মধ্যে কি বলতে হবে ঠিক শব্দটাই আমি খুঁজে পাচ্ছি না, হয়তো খুব সাধারণ শব্দতে আপনি শুনতে পাচ্ছেন না। আপনার আগে হয়তো আপনি এটা কিছুটা আবার আপনার ইন্টেলেক্ট, অর্থাৎ আপনার ছোটবেলা থেকে আপনার কিভাবে বড় হয়েছেন, আপনার লেখাপড়া কতটা, তার উপর অনেকটা নির্ভর করে। অর্থাৎ আপনি ধরুন টাকা পয়সার হিসাব নিকেশ করতে পারতেন, এখন আর টাকা পয়সার হিসাব নিকেশ করতে পারছেন না। আপনি ফোন করতে যাবেন, ফোনের নাম্বারে গন্ডগোল করে ফেলছেন। এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু তার হচ্ছে ডিমেনশিয়া। আমরা সাধারণভাবে বলি যে বয়স্ক মানুষদের আমাদের দেশে ক্ষেত্রে 60 বছরের পরে যারাই চিকিৎসার জন্য যেখানেই আসুক না কেন, একটা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট বলি আমরা, অর্থাৎ সামগ্রিকভাবে তাকে একটা দেখা। আচ্ছা। সে তার মধ্যে যেমন তার কানে কোনো সমস্যা আছে কিনা, চোখে সমস্যা আছে কিনা, ব্যালেন্সের সমস্যা আছে কিনা, তার খাদ্য কেমন, খাওয়া দাওয়া অর্থাৎ তার নিউট্রিশন ঠিক আছে কিনা, তেমনি তার ক্ষেত্রে এই ডিপ্রেশন হচ্ছে কিনা সেটা দেখা, মানসিক স্বাস্থ্য এবং ঠিক আছে। ডিমেনশিয়া হচ্ছে কিনা সেটা দেখা। তার জন্য কিছু স্কোরিং আছে। আচ্ছা, অর্থাৎ আচ্ছা। সেই ডাক্তারি পরিভাষায় আমরা বলি MMSE স্কোরিং, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সাম অ্যাসেসমেন্ট। আমরা বলি মিনি কগ, অর্থাৎ মিনি কগ একটা অ্যাসেসমেন্ট, আর একটা বলা হয় মোকা বা মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট। এগুলো সমস্ত ডাক্তারি টার্ম। মানে আপনাকে হয়তো একটা 60 বছরের বয়স্ক মানুষটি এলেন, প্রথমে তাকে আমরা মিনি কগ বলে একটা টেস্ট করতে দিই, খুব ছোট টেস্ট। একটা ঘড়ি আপনাকে বললো, একটা ঘড়ি 10টা বাজে 15 মিনিট হয়েছে, আপনি একটা এঁকে দিন। তার মানে কি, একটা গোল আঁকলেন, এখানে 10-এর দুটো কাঁটা আঁকলেন, 10টা আর 15টা, এটা উনি পাচ্ছেন কিনা তার একটা নম্বর দেওয়া হলো। ঠিক আছে। আপনাকে 3টে কোনো একই রকমের নয়, 3টে শব্দ, মানে ধরুন আপনাকে একটা বলা হলো, এই ধরুন আপনি বাঘ, আপেল আর গোলাপ, এরকম 3টে সেট সব শব্দ আপনাকে বলে দেওয়া হলো। এটা বলে দিয়ে আপনাকে দিয়ে আমি আবার রিপিট করে নিলাম যে এই শব্দটা, তার মানে আপনাকে প্রথমে আপনার ব্রেনের মধ্যে রেজিস্টার হলো কিনা, ফার্স্টে আপনার থেকে আবার এই শব্দ 3টে শুনে নিলাম। তারপর বললাম ওই ঘড়িটা আঁকুন। এই ঘড়ি আঁকার পরে আবার আপনাকে জিজ্ঞাসা করলাম, ওই যে আপনাকে যে 3টে শব্দ বলেছিলাম একটু বলুন তো। তাহলে কি হবে, ওনার রিসেন্ট মেমারি যেটা
সেটা ইনট্যাক্ট ঠিকঠাক আছে কিনা আমরা অ্যাসেস করতে পারবো। এই অ্যাসেসমেন্ট মানে খুব কম সময়ের টেস্ট, এই কম সময় যদি দেখি গন্ডগোল আছে তখন আমরা ওই বড় টেস্টে যাই, যেটা হচ্ছে 30 পয়েন্ট টেস্ট, অর্থাৎ আইদার MMSE করলাম অথবা মিনিকক করলাম, এইসব করে তাকে আমরা বুঝতে পারবো যে তার কগনিশনের কোনো গন্ডগোল আছে কিনা। তার সঙ্গে সঙ্গে তো আপনার যে জিজ্ঞাসা করি, আপনি এই যে এখন দেখছেন এখন কটা বাজে, টাইম বুঝতে পারছেন কেন, কোথায় থাকেন, বাড়িতে থাকেন না কোথায় থাকেন, খুব সাধারণ কথাবার্তা, একদমই সাধারণ কথাবার্তা। তিনি এগুলোতে বাড়ির লোক, বাড়ির তাকে যারা কেয়ার দিচ্ছে তারাও কিন্তু ভালো বলতে পারেন যে উনি আগে টাকা পয়সার হিসেব নিকেশ করতেন, কিন্তু এখন টাকা পয়সার হিসেব নিকেশ করতেই পারছেন না, রোজকার কি কথা বলছেন ঠিকঠাক খেয়াল করতে পারছেন না। এইগুলো খেয়াল রাখতে হবে। প্লাস হচ্ছে এই মানুষগুলোর হতে পারে বেশি কথা বলছেন অথবা কম গুটিয়ে নিয়েছেন নিজেকে, বেশি খেতে যাচ্ছেন, সবসময় খাই করছেন, অথবা খাওয়া দাওয়া থেকে ছেড়েই প্রায় দিচ্ছেন, দুটো এক্সট্রিম পোলে চলে যাচ্ছে। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে হয়তো মানুষটি হয়তো ডিমেনশিয়ার জন্য, সাধারণ একটু আধটু ভুলে যাওয়া মানে ডিমেনশিয়ার নয়। আপনি যদি এত বছরের আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু সামারি করে বলেন, এই যে বয়স্কদের যে সামগ্রিক অসুবিধা যতটা নিয়ে আমরা কথা বললাম, এটার পেছনে শারীরিক ফ্যাক্টর গুলো বেশি দায়ী নাকি মানসিক ফ্যাক্টর, একাকিত্ব যেটা আমাদের পরিবারের হাতে খানিকটা রয়েছে সেটাই আসলে বড় কারণ হয়ে ওঠে? এটা মানে আপনার অভিজ্ঞতা দিয়ে কি মনে হয়, এটা যদি আমার দর্শক বন্ধুদের একটু বলেন। দেখুন, শারীরিক সমস্যা হলে মানুষ সহজেই চিকিৎসকের কাছে যায়, একাকিত্ব হলে মানুষ তো চিকিৎসকের কাছে যায় না, সেটা বুঝতে পারাটাও একটু সমস্যাদায়ক হয়ে ওঠে। কিন্তু এই দুটোই পারস্পরিক সম্পর্কযুক্ত, অর্থাৎ আপনার শারীরিক সমস্যা যত বেশি হবে তত কিন্তু আপনি বাইরে যাওয়ার প্রবণতা আপনার কমবে, বাইরে যাওয়ার প্রবণতা যত কমবে তত আপনি একাকিত্বে ভুগবেন, আর একাকিত্বে যত ভুগবেন তার থেকে আপনার সুগার যদি থাকে তার কন্ট্রোল হওয়ার সমস্যা বেশি তৈরি হবে, প্রেসার থাকলে সেই প্রেসারের কন্ট্রোলের সমস্যা তৈরি হবে। একাকিত্ব থাকলে একটু আগেই যেটা আমরা বললাম, তিনি বেশি হাঁটাচলা করছেন না, কাজকর্ম করছেন না, তার মাসেলের সংখ্যা সমস্ত কমতে থাকবে, এবং মাসেলের সংখ্যা কমে গেলে তিনি পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটার সঙ্গেই প্রত্যেকটা জড়িত আছে। একবারে ওইভাবে বলা হয়তো যাবে না যে কোনটা বেশি, শারীরিক গন্ডগোলটাই বেশি নাকি মানসিক গন্ডগোলটাই তাকে বেশি পীড়া দিচ্ছে, এইটা বলা, দুটোই সমানভাবে জড়িত। কারোর ক্ষেত্রে হয়তো এইটা কম, কারোর ক্ষেত্রে ওটা বেশি, কিন্তু মানসিক সমস্যা মানে একাকিত্ব একটা বড় সমস্যা হিসেবে আজকালকার দিনে পৌঁছে গেছে। তার কারণ দেখুন, এটা গ্রামীণ এলাকার থেকেও বোধহয় আমাদের আরবান মানে শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক জীবনে বোধহয় আরো বেশি। তার কারণ হচ্ছে আমরা বেশিরভাগই আমাদের বাড়ি থেকে বাইরে চলে যাচ্ছি, ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, তো তার ফলে তাদেরকে সময় দেওয়ার মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আগে ছিল কি, ফ্যামিলিগুলো কিরকম ছিল, যে একটা সবাই ছিল একই বাড়িতে, বাবা মা তার ছেলে মেয়ে, তার মানে কি বয়স্ক মানুষটা তার নাতি নাতনিদের সঙ্গেও গল্প গুজব করে একটা দুষ্টুমি করছে, দাদুর সঙ্গে হয়তো ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, সবকিছু করে একটা সময় তার কেটে যেত। কিন্তু এখনকার দিনে তো সেই সময় প্রায় নেই বললেই চলে, সুতরাং একাকিত্বে ভুগছে। সুতরাং আমার ব্যক্তিগত মত হচ্ছে যে মানুষ, যে কোনো মানুষকে এখন অল্প বয়স থেকেই এনকারেজ করা উচিত তার শুধুমাত্র প্রফেশনটা ছাড়া অন্য কিছু একটার মধ্যে নিজেকে সংযোজন করা, তার যেটা ভালো লাগে। কেউ বই পড়তে যদি ভালোবাসেন তিনি বই পড়ুন, যদি গান শুনতে ভালোবাসে তিনি গান করুন, গান করতে ভালো লাগে তাই করুন, খেলতে ভালো লাগে খেলুন, পাহাড়ে যেতে ভালো লাগে যান, বাগান করতে ভালো লাগে করুন। এটা শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও আপনাকে সাহচর্য দেবে, মানে নিজের একা সময়টা যেন একা না হয়ে যায়, নিজের সময় ভাবে যেন আমরা বের করতে পারেন। আর ছেলে মেয়ে নাতি নাতনিদের ক্ষেত্রেও বলার কথা হচ্ছে যে সহানুভূতির সঙ্গে নয়, সহমর্মিতার সঙ্গে কিছুটা সময় অন্তত ব্যয় করুন, এবং সেটা যদি কোয়ান্টিটেটিভ টাইম না হয়, অ্যাটলিস্ট কোয়ালিটেটিভ টাইম হয়। অর্থাৎ আপনি ওই সময় করে একটা ফোন করলেন দিয়ে ছেড়ে দিলেন, সেটা না করে অন্তত পক্ষে সেই ফোনটাতে যেন সত্যি সত্যি তার প্রতি যে আপনার একটা আকর্ষণ আছে, আপনার দায়িত্ব আছে, আপনি তাকে ভালোবাসেন, তা আপনার পরিবারের তিনি মানুষ, সেইভাবেই আপনি তাকে যদি দেখেন তাহলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। ডক্টর রায়কে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে এত সংবেদনশীল ভাবে বিষয়টা বুঝিয়ে বললেন। আমাদের মনে হয় কারোর বয়স হয়ে যাওয়া মানে, বয়স্ক মানে যে তারা দুর্বল হয়ে পড়ছেন তাই নয়, অন্য দিক দিয়ে দেখলে তাদের প্রয়োজন হয়তো কিছু বাড়ছে, একটু এক্সট্রা কেয়ার তাদের দরকার। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে তাদের আগামী জীবনটা আরো মর্যাদাপূর্ণ হতে পারে, আরো সুস্থ হতে পারে।
বয়স্কদের অসুখ হবেই, কিন্তু তারা তো শুধু রোগী নন, তারা আমাদের গড়ে তুলেছেন, আমাদের আগের প্রজন্ম আমাদের স্মৃতি ধরে রেখেছেন, আমাদের চরিত্রের আলো হয়ে থেকেছেন। আমরা যেন আমাদের দায়িত্বটা না ভুলে যাই। এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, শেয়ার করুন এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।